নমস্কার, দ্য নিউজ কাউন্টার .এসে আপনাদের আরও একবার স্বাগত। এ ব্যাপারটা এখন জলের মতো পরিষ্কার যে নির্বাচন কমিশন যেভাবে প্রায় ১.৫ কোটি মানুষের ভোটাধিকার আমাদের রাজ্যে কেড়ে নিয়েছে এবং তার মধ্যে ৬০ লক্ষ মানুষকে এডুকেটেড বলে একটা অদ্ভুত জায়গায় নজযৌনতস্থ আটকে ফেলেছে, সে ব্যাপারটা কার্যত বিজেপিকে মাইলেজ দেওয়ার একটা চূড়ান্ত নীল নকশা। এবং বিষয়টা এখানেও পরিষ্কার, যখন দেখা গেছিল যে ডিলিট ভোটারদের মধ্যে যে সংখ্যালঘু ভোট ব্যাংক বিজেপির মূল প্রতিপক্ষ, এবং আমাদের রাজ্যে প্রায় ৯২টা বিধানসভা কেন্দ্র রয়েছে যেখানে ৪০% বেশি সংখ্যালঘু ভোটাররা রয়েছেন, তাদেরকে পর্যাপ্ত সংখ্যায় বাদ দেওয়া যায়নি। তখন পশ্চিমবঙ্গে প্রথম লজিক্যাল ডিসক্রিপেন্সি এই একটা অদ্ভুত ধারা হাজির হলো, নতুন অ্যাপ আপলোড করা হলো বিএলওদের মোবাইলে। পরিণতিতে কি হয়েছে সেটা আপনারা সকলেই দেখেছেন। আর যে ভোটাররা বাদ গেছেন তাদের মধ্যে একটা বিপুল সংখ্যায় কিন্তু হিন্দু এবং বিশেষ করে তাদের মধ্যে যারা নিচুতলার মানুষ তারা রয়েছেন। একটা গণতান্ত্রিক কাঠামোয় গণতন্ত্রের মূল শর্তগুলো যদি লঙ্ঘিত হতে থাকে ক্রমাগত, কে জিতবেন কে হারবেন সেটা তো পরের প্রশ্ন, ভোটের নির্বাচনের রাজনীতির প্রশ্ন, কিন্তু সামগ্রিকভাবে একটা ব্যবস্থা মানুষের যে সম্মতির উপর দাঁড়িয়ে টিকে থাকে, শুধুমাত্র পুলিশ মিলিটারিকে দিয়ে কোনো আজকের পৃথিবীতে একটা রেজিম দীর্ঘদিন টিকে থাকতে পারে না। যদি না একটা সম্মতির নির্মাণ সেখানে থাকে, অন্তত যে ব্যবস্থাটা চলছে তার একটা নৈতিক বৈধতা মানুষের মধ্যে থাকে, যে এই ব্যবস্থাটার মধ্যেও কোথাও না কোথাও একটা বিচার পাব। বর্তমানে আমাদের দেশে দুর্ভাগ্যজনকভাবে যা যা চলছে, বিভিন্ন প্রতিষ্ঠান যেভাবে আক্রান্ত হচ্ছে, তাতে কিন্তু মানুষের এই সম্মতির জায়গাটা, কোনো ব্যবস্থার টিকে থাকার যে কনসেপচুয়াল কর্নারস্টোন, মতাদর্শগত যে ভিত্তি তৈরি করে, সেই ভিতটাকে কিন্তু প্রশ্নের মুখে ফেলছে, দুর্বল করছে, সামগ্রিকভাবে গোটা দেশকে একটা অবাঞ্ছিত গৃহযুদ্ধের দিকে ঠেলার প্রক্রিয়ার মধ্যে অনিবার্যভাবে নিয়ে যাচ্ছে। কিন্তু আমার আজকের বুলেটিনের বিষয়টা অন্য। আপনারা দেখেছেন যে ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি এসআইআর বিরোধিতার নামে ধর্মতলায় ধর্নায় বসে পড়েছেন। যেখানে বসেছেন সেই জায়গাটাতে উনি অন্য কাউকে ধর্নায় বসতে দেন না। অভয়া মঞ্চ ওখানে অবস্থানের মঞ্চ বেঁধেছিল, তার জন্য হাইকোর্ট থেকে লড়াই করে পারমিশন আনতে হয়েছিল। ওই জায়গাটা ওনার এক্সক্লুসিভ ধর্না মঞ্চ। সম্ভবত ওনাকে জ্যোতিষরা বলেছেন যে কেউ যদি ওখানে একবার বসে পড়ে, উনি যেহেতু সিঙ্গুর নন্দীগ্রামের দিনগুলোতে রং বেরঙের বিভিন্ন সঙ্গীদের নিয়ে ওখানে বসে অবস্থান চালিয়ে বামফ্রন্ট সরকারের পতন ডেকে আনতে পেরেছিলেন বলে ওনার বিশ্বাস, উনি সেই জন্য ওই জায়গাটাকে কেবলমাত্র নিজের জন্য সংরক্ষিত রেখেছেন। এখন এটা ক্ষমতায় থাকার বিশেষাধিকার, উনি মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আছেন, প্রশাসনিক নির্দেশ, এরকম অনেক কিম্ভূত প্রশাসনিক নির্দেশ উনি আগেও জারি করেছেন, এটাও জারি করে রেখেছেন। আমার প্রশ্নটা অন্য জায়গায়, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সত্যি এসআইআর বিরোধিতার নৈতিক অধিকারটা আছে কিনা। ধর্মতলায় অবস্থান হচ্ছে, গান আবৃত্তি জলসা সবই হচ্ছে, যদিও সংস্কৃতি কতটা হবে এবং হবে না সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঠিক করছেন। সিপিএম থেকে বহিষ্কৃত এখন তৃণমূলের সাংসদ ঋতব্রতকে দেখছিলাম মঞ্চে দাঁড়িয়ে উদাত্ত গলায় শান্তগোপালের মতো
কোনো একটা কবিতা আবৃত্তি করছিলেন, মাঝপথে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বললেন তুমি সংস্কৃতি পরে করবে, এখন মূল বক্তব্যে ফেরত এসো। ঋতব্রত তখনকার অবস্থা সামারাইলি বললে ছেড়ে দে মা কেঁদে বাঁচি। সেগুলো ঠিক আছে, ওটা ওনাদের দলের আভ্যন্তরীণ ব্যাপার, কে সংস্কৃতি করবে কে রাজনীতি করবে সেটা নেত্রী ঠিক করতেই পারেন, আমাদের সে ব্যাপারে কিছু বলবার নেই। আমরা একটা কথা খুব পরিষ্কার বলছিলাম, যেটা বহুদিন ধরে বলছিলাম, অনেকেই তখন সে কথাটা কানে তোলেননি। এই যে অনুপ্রবেশকারীর যে ন্যারেশনটা, যেটার উপর দাঁড়িয়ে মূল শুভেন্দু অধিকারীরা হাল আমলে সুর চড়িয়েছিলেন এবং গোটা ভারতবর্ষ জুড়ে এটা প্রচার করা হয়েছিল যে বঙ্গালে লক্ষ লক্ষ কোটি কোটি অনুপ্রবেশকারী ভোটার তালিকায় ঢুকে বসে আছে, এর মধ্যে বাংলাদেশিরা আছে, রোহিঙ্গারা আছে, ইত্যাদি ইত্যাদি। সুতরাং এই ঘুষপেটিয়াদের অবিলম্বে ভোটার তালিকা থেকে বার না করতে পারলে গোটা দেশের যে নিরাপত্তা সেটা বিপন্ন হবে। এবং সংসদে দাঁড়িয়ে স্বয়ং প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী একাধিকবার বলেছেন যে এই ঘুষপেটিয়ারা নাকি সব খেয়ে ফেলছে। এখন আমাদের দেশে 1% মানুষের হাতে দেশে 73% সম্পদ চলে গেছে, এটা প্রতিষ্ঠিত সত্য, কেউ অস্বীকার করেন নাই কথাটা বললে। এখন এই 73% সম্পদ কুক্ষিগত 1%-এর মধ্যে কজন ঘুষপেটিয়া আছে আমার জানা নেই, ওরা জানালে আমরা বাধিত হব। কিন্তু এই ন্যারেশনটা সেট করা হয়েছে, আমি এটা দেখেছি যে এই ন্যারেশনটা আমাদের রাজ্যের বহু সাধারণ মানুষ, যার শ্রেণী অবস্থানের জায়গা থেকে তার সত্যি কোনো স্টেক নেই, তার সত্যি দিনান্তে তার রুটি রুজিটা নিজেকেই জোগাড় করতে হয়, তিনিও এটা বিশ্বাস করতে শুরু করেছিলেন যে কোটি কোটি মানুষ, বাংলাদেশি, বেআইনি অনুপ্রবেশকারী, ঘুষপেটিয়া, রোহিঙ্গা, তারা আমাদের রাজ্যের ভোটার তালিকায় ঢুকে বসে আছে। আমি যেটা বলছিলাম যে স্টেটের মুভ, তার পিছনে মানুষের অন্তত একটা অংশের সম্মতি নির্মাণ হয়। দুঃখজনক সত্যিটা হচ্ছে এই, যতক্ষণ না পর্যন্ত এই এসআইআরের তলোয়ার বেপরোয়া চালানো শুরু হয়েছে, মানুষ অবাক বিস্ময়ে দেখেছে আমি না তো মুসলিম, না তো রোহিঙ্গা, না তো মতুয়া, অথচ আমার নামটা ভোটার তালিকা থেকে হঠাৎ কেটে গেছে অথবা এডুকেটেড হয়ে গেছে। ততক্ষণ পর্যন্ত মানুষ কিন্তু এটা মনে করছিল যে সত্যি আমাদের রাজ্য কোটি কোটি অনুপ্রবেশকারীতে ভরে আছে। এখন প্রশ্নটা হচ্ছে যে মমতা ব্যানার্জি আজকে বলছেন যে এই ন্যারেশনটা কার্যত একটা বিরাট সংখ্যক গরিব মানুষ, পশ্চাৎপদ মানুষ এবং সংখ্যালঘু মানুষকে নাগরিক অধিকার এবং ভোটাধিকার থেকে বঞ্চিত করবার একটা চক্রান্ত। খুব ভালো কথা, এই বক্তব্যটা নিয়ে মমতা ব্যানার্জির সঙ্গে আমার কোথাও বিরোধ নেই। আমার প্রশ্নটা হচ্ছে এই ন্যারেশনটা তৈরি করবার ক্ষেত্রে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো অবদান ছিল কি ছিল না? আপনারা যদি একটু পিছিয়ে যান, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, বিশেষ করে 1998 সাল যখন তৃণমূল কংগ্রেস বিজেপির সঙ্গে নির্বাচনী সমঝোতা করে প্রথম নির্বাচনটাই লড়তে নামলো, আপনাদের মনে থাকবে যে প্রথম যে লোকসভা নির্বাচন এসেছিল তৃণমূল তৈরি হওয়ার পর, সেই প্রথম নির্বাচনেই তৃণমূল কংগ্রেস বিজেপিকে সঙ্গে নিয়ে ভোট লড়তে নেমেছিল। তারপর থেকে টানা 2008-09 পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশ ইস্যুতে বারবার লোকসভায় এবং আমাদের রাজ্যে সক্রিয় হয়েছেন। তিনি অন রেকর্ড বলেছেন যে কোটি কোটি বাংলাদেশের ভোটারদের সিপিআইএম ভারত বা পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নাম তুলিয়ে রেখেছে এবং তাদের ভোটের জোরেই তিনি জিতছেন, সিপিআইএম বারবার জিতে আসছে। এমনকি আপনাদের মনে থাকবে 2005 সালে এই বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম ভোটারদের নাম পশ্চিমবঙ্গের তালিকায় ঢুকে গেছে, এই অভিযোগে তাকে যথেষ্ট সময় নিয়ে বলতে দেওয়ার অভিযোগ তুলে তিনি দাবেন স্পিকারকে কাগজ ছুঁড়ে মেরেছিলেন এবং তার নাটকীয় ভঙ্গিতে তিনি পদত্যাগ করেছিলেন। যদিও সেই পদত্যাগপত্রে কি গতি হয়েছিল আমার জানা নেই।
এখন এই ন্যারেশনটা যখন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্য থেকে লোকসভা পর্যন্ত ঠেলেছেন, যতক্ষণ না পর্যন্ত সিঙ্গুর নন্দীগ্রাম পর্বে তিনি বুঝতে পেরেছেন যে দরিদ্র প্রান্তিক কৃষিজীবী ভূমিহীন এবং ছোট জমির মালিক এবং ছোট ব্যবসার মালিক সংখ্যালঘুরা জমি অধিগ্রহণের প্রশ্নে সিপিএম থেকে মুখ ঘোরাতে শুরু করেছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তিনি টানা এই ন্যারেশনটা চালিয়ে গিয়েছেন এবং প্রমোট করেছেন। সুতরাং আজকে এই দায় তিনি যদি মুছে ফেলে বেমালুম মুখ মুছে ধর্নায় বসে পড়েন, ইতিহাস কিন্তু তাকে ছেড়ে কথা বলবে না। তার সঙ্গে প্রচুর চ্যানেল থাকতে পারে, তাদের বশংবদ বহু খবর কাগজ থাকতে পারে, তারা সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মাত্র কয়েক বছর আগের এই ভূমিকা চুপ করে থাকতে পারেন। কেউ প্রশ্ন তুলতে না পারেন যে সংসদে নথিভুক্ত আছে মমতা বন্দ্যোপাধ্যায় কোটি কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারীর গল্প শুনিয়েছিলেন, তাহলে আজকে ক্ষমতায় আসার পর সেই কোটি কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারীরা কোথায় গেছ? এখন মমতা বন্দ্যোপাধ্যায় গান্ধীর কথা বলছেন, আম্বেদকরের দায়িত্ব বলছেন, জওহরলাল নেহরুর দায়িত্ব বলছেন। তিনি সেদিন যখন এই কোটি কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারী ভোটারের গল্প শুনিয়েছিলেন, সেদিন তার এত টনটনে জ্ঞানবোধ কোথায় ছিল? দ্বিতীয় প্রশ্ন, আজকে যখন মানুষ ওয়াকফ এবং এসআইআর ইস্যুতে আন্দোলনে নামতে চেয়েছিল জেলায় জেলায়, মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে ঘোষণা করেছিলেন এইসব ইস্যুতে আন্দোলন করতে হলে কেন্দ্রের বিরুদ্ধে ইস্যু, দিল্লিতে গিয়ে ওরা আন্দোলন করুক। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ধর্নাটা দিল্লিতে না দিয়ে এখানকার ডরিনা ক্রসিংয়ে বসে দিচ্ছেন কেন? উনি তো ওখানকার যন্তরে মন্তরে গিয়ে বসে ধর্না দিতে পারতেন, কোনো অসুবিধে তো নেই। আর আজকে তো ওনাদের যা রিসোর্সেস, তাতে যে 300-400 লোক নিয়ে উনি রোজ ধর্না দিচ্ছেন, তাদেরকে অনায়াসে তিনি দিল্লিতেও হাউস করতে পারবেন, কোনো প্রবলেম হওয়ার তো কথা না। আর কি আমরা দেখছি? ছোট্ট একটা সংগঠন পিপলস ব্রিগেড, কেউ খুব একটা নামও জানেন না, তাদের দুজন কর্মী মুর্শিদাবাদে গ্রাম স্তরে এসআইআরের বিরুদ্ধে প্রচার চালাচ্ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাদেরকে ধরে গ্রেপ্তার করে জেলে ঢুকিয়ে দিয়েছিল, জামিন অযোগ্য ধারায় কেসও দিয়ে দিয়েছে। জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশনার এই মুহূর্তে সবথেকে বিতর্কিত, দমদমে নেমেছেন। সিপিআইএমের ছাত্র যুব কর্মীরা তাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে গিয়েছিল, তাদেরকে পুলিশ লাঠিপেটা করেছে। এখন প্রশ্ন হচ্ছে, তার মানে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের একদিকে এইটা ভূমিকা, উল্টো দিকে তিনি নিজে ধর্নায় বসছেন এসআইআরের বিরোধিতা করে, এই দ্বিচারিতা কোনো নৈতিক বৈধতা মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্তমান অবস্থানকে কোথাও দিচ্ছে কি? আজকের এই অনুষ্ঠান থেকে এই প্রশ্নটা আমরা আপনাদের কাছে রাখলাম। আপনারা চাইলে আমাদের কমেন্ট বক্স খোলা থাকে, সেখানে পক্ষে বিপক্ষে যুক্তি সহকারে তথ্য সহকারে যে কোনো উত্তর দিতে পারেন। আমরা আশা করি তা আমাদের সমৃদ্ধ করবে, ঋদ্ধ করবে। আর আপনারা যদি মনে করেন যে এই ধরনের বিকল্প মূলধারার সংবাদ মাধ্যমের বাইরের সংবাদ ইউটিউব চ্যানেল বা পোর্টাল এগুলো টিকে থাকুক, আমরা অ্যাপিল করব যে আমাদের যে থাম্বনেল আছে, আপনারা জানেন যে একটা ঘন্টার বেল আইকন আছে, সেখানে আঙুল ছুঁয়ে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, মানুষের সঙ্গে আমাদের এই বক্তব্য শেয়ার করুন। দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে খুব ভালো থাকবেন।